জেক্সপো 2017 ম্যাথমেটিক্স কোয়েশ্চেন পেপারের পার্ট 10 ভিডিওতে আমি 91 থেকে 100 অর্থাৎ শেষ 10টি প্রশ্ন সমাধান আলোচনা করব। এর আগে 9টা পার্টের ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, একজন মহিলা একটানা 3 ঘন্টা এমনভাবে পদব্রজে ভ্রমণ করেছে যাতে প্রথমে 3 কিলোমিটার প্রতি ঘন্টায় একটি পাহাড়ে ওঠে এবং পরবর্তীকালে একই পথে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় প্রাথমিক অবস্থানে প্রত্যাবর্তন করে, অর্থাৎ ফিরে আসে। সে মোট কত দূরত্ব অতিক্রম করেছিল? দেখো, দূরত্ব বার করতে গেলে আমরা যে সূত্রটি এখানে প্রয়োগ করব সেটা হলো এরকম: দূরত্ব অর্থাৎ এস ইকুয়ালস টু গড় দ্রুতি, বা ইংরেজিতে আমরা বলে থাকি অ্যাভারেজ স্পিড, যাকে আমরা চিহ্ন দিই ভি দিয়ে। তো ভি দিয়ে চিহ্নিত করি গড় দ্রুতি ইন্টু সময় অর্থাৎ টি। অর্থাৎ সূত্রটি দাঁড়ালো এরকম: এস ইকুয়ালস টু ভি ইন্টু টি। এখন আমাদের এস অর্থাৎ দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখানে দেখো গড় দ্রুতি, আমরা গড় দ্রুতি বার করবো। এখানে কীরকম, যখন ধরে নেওয়া যাক একটি বস্তু বা ব্যক্তি এ বিন্দু থেকে রওনা দিল এবং বি বিন্দুতে সে পৌঁছাবে এবং তারপর বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে আসবে, অর্থাৎ এই যাওয়া আসাতে যদি এরকম হয় যে যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে তখন তার দ্রুতি x কিলোমিটার প্রতি ঘন্টা, এবং যখন ফিরছে বি বিন্দু থেকে, যখন এ বিন্দুতে আবার ফিরছে তখন তার দ্রুতি যদি y কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে এক্ষেত্রে গড় দ্রুতি অর্থাৎ v ইকুয়ালস টু হবে 2xy বাই x প্লাস ওয়াই। এটা কিন্তু শর্টকাট ফর্মুলা, তোমরা এটা মনে রাখবে। তো এক্ষেত্রে দেখো, যাওয়ার সময় গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল বা দ্রুতি 3 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, এবং ফেরার সময় দ্রুতি 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এক্ষেত্রে গড় দ্রুতি কত হবে? v ইকুয়ালস টু 2 ইন্টু এখানে x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে 6, অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 3 দুগুণে 6, 6 6 36 ডিভাইডেড বাই 9, এত কিলোমিটার প্রতি ঘন্টা। তো কাটাকুটি করি, তাহলে গড় দ্রুতি পেলাম 4 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এবার যদি আমরা সূত্রে ফেলে দিই, এখানে ভি এর মান হচ্ছে 4 আর কত ঘন্টা পদব্রজে ভ্রমণ করেছে? 3 ঘন্টা। তাহলে এখানে আমরা টি এর জায়গায় 3 বসিয়ে দেবো, অর্থাৎ এত কিলোমিটার। এই কিলোমিটারটা কি করে আসলো? দেখো, আমার এখানে গড় দ্রুতির যে একক সেটা কীরকম, কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ কিলোমিটার 4 কিলোমিটার পার 1 আওয়ার, 1 ঘন্টা, ইন্টু এখানে সময় কত, সময় হচ্ছে 3 ঘন্টা। তাহলে এখানে লিখবে 3 ঘন্টা। এবারে ঘন্টা আর ঘন্টা কেটে গেল, অর্থাৎ 4 ইন্টু 3, 3 4 12 কিলোমিটার। তাহলে এখানে লিখব 12 কিলোমিটার। এইভাবে কিলোমিটার এককটা আছে, অর্থাৎ দূরত্ব 12 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব কত? 12 কিলোমিটার, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর ডি, 12 কিলোমিটার। পরের প্রশ্ন, একটি নিরবিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে একটি শ্রেণীর মধ্যমান এম এবং ঊর্ধ্বসীমা ইউ হলে শ্রেণীটির নিম্নসীমা কত? দেখো, নিরবিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কীরকম হয়, ধরে নেওয়া যাক তোমার কাছে কিছু শ্রেণী দেওয়া আছে, এরকম 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এইরকম। এখানে এই যে পরিসংখ্যা বিভাজন তালিকা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা পরিসংখ্যা বিভাজন তালিকা, এই যে শ্রেণীটা দেওয়া আছে, এই শ্রেণীটা দেওয়া আছে নিরবিচ্ছিন্ন পদ্ধতিতে। অর্থাৎ এখানে দেখো, এখানে আমরা এই মানটাকে বলি ঊর্ধ্বমান আর এই মানটাকে বলি নিম্নমান, অর্থাৎ এটা ঊর্ধ্ব সীমা, এটা নিম্ন সীমা। এখানে 20 অর্থাৎ ঊর্ধ্বসীমা 20 আর পরের শ্রেণীটার দেখা যাচ্ছে নিম্ন সীমা 20, অর্থাৎ এই মানটা কিন্তু রিপিট হচ্ছে। এইভাবে যদি কোনো শ্রেণী দেওয়া থাকে এবং শ্রেণী দিয়ে যখন আমরা কোনো পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি, তখন সেই তালিকাকে আমরা বলি নিরবিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বা নিরবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা। তো এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম, এখন এই যে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা,
এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা বলে থাকি এই শ্রেণীটার মধ্যমান। অর্থাৎ 10 আর 20-র মধ্যমান কত হবে? 15 হবে। এটা আমরা সবাই জানি। 10 আর 20 মাঝখানে কত আছে? 15 আছে। 20 আর 30-এর মাঝখানে কত আছে? 20 আর 30-এর মাঝখানে আছে 25। 30 আর 40-এর মাঝখানে কত আছে? 35। অর্থাৎ 10 থেকে 20 এই যে শ্রেণীটা আমরা দেখতে পাচ্ছি এর ঊর্ধ্বসীমা 20, নিম্নসীমা 10 এবং মধ্যমান 15। এবার দেখো যদি আমরা এটাকে এইভাবে লিখি 10, 15, 20, অর্থাৎ এইটা হচ্ছে মধ্যমান। মধ্যমান। এখন মধ্যমান থেকে যখন আমরা ঊর্ধ্বসীমা বার করছি তখন আমরা কি করছি? 5, এক্ষেত্রে আমি এই উদাহরণটার ক্ষেত্রে বলছি 5 আমি এখানে দেখতে পাচ্ছি যোগ করলাম। আর মধ্যমান থেকে যখন আমরা নিম্নসীমা বার করব তখন আমরা কি করলাম? এই সংখ্যাটাই বিয়োগ করলাম। কার থেকে? মধ্যমান থেকে বিয়োগ করলাম। এবার যদি বলি আমি তাহলে ঊর্ধ্বসীমা থেকে কত বিয়োগ করে এটা পাওয়া যাচ্ছে, তাহলে বলবো 2 × 5 এত বিয়োগ করে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 10 কমালে আমরা নিম্নসীমা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি যদি আমাদের কাছে ঊর্ধ্বসীমা দেওয়া থাকে আর মধ্যমান দেওয়া থাকে তাহলে ঊর্ধ্বসীমার মধ্যমান এদের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে সেই পার্থক্যের দ্বিগুণ ঊর্ধ্বসীমা থেকে বাদ দিলে আমরা নিম্নসীমা পাবো। তাহলে এক্ষেত্রে ঊর্ধ্বসীমা হচ্ছে ইউ, মধ্যমান হচ্ছে এম, আমাদের নিম্নসীমা বার করতে হবে। তা নিম্নসীমা বার করব কি করে? তার আগে আমাকে দেখতে হবে মধ্যমান থেকে ঊর্ধ্বসীমা কতটা বেশি। তাহলে বলবো ইউ মাইনাস এম এতটা পরিমাণ বেশি, যেমনটা এখানে 20 - 15 অর্থাৎ 5 বেশি। তাহলে এখানে ঊর্ধ্বমান থেকে মধ্যমানকে বাদ দিলে পেয়ে যাব মধ্যমান থেকে ঊর্ধ্বসীমা কতটা বেশি, তাহলে ইউ মাইনাস এম বেশি। এবার ঊর্ধ্বসীমা থেকে যখন আমাকে নিম্নসীমা বার করতে হবে তাহলে এই যে পরিমাণটা আমরা পেলাম এই পরিমাণটার দ্বিগুণ করতে হবে, যেমনটা এখানে দেখেছিলাম এখানে কতটা বেশি? 5 বেশি। তাহলে 5-এর দ্বিগুণ যেটা হলো সেই মানটা আমাকে ঊর্ধ্বসীমা থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে ঊর্ধ্বসীমা কত হচ্ছে? ইউ, সেখান থেকে আমরা বাদ দেবো যে পার্থক্যটা হয়েছিল মধ্যমান এবং ঊর্ধ্বসীমার, এই যে পার্থক্যটা হয়েছিল এই পার্থক্যটার দ্বিগুণ আমরা বাদ দেব। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাবো? ইউ মাইনাস 2u মাইনাসে মাইনাসে এখানে প্লাস হলো 2 দিয়ে গুণ করছি 2m। এবার 2mটাকে আগে রাখবো 2m, আর দুটো ইউ থেকে একটা ইউ বাদ দিলে তাহলে মাইনাস ইউ হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম নিম্ন সীমা হচ্ছে 2m মাইনাস ইউ। তোমাদের আমি আরও একটা শর্টকাট ফর্মুলা বলে দিচ্ছি। নিম্ন সীমা বার করার ফর্মুলা হচ্ছে নিম্ন সীমা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 × মধ্যমান মাইনাস ঊর্ধ্বসীমা। এবার এই সূত্রটা পেলাম কি করে? দেখো মধ্যমান বার করার ফর্মুলা হচ্ছে এরকম, যদি আমার শ্রেণীটা এরকম দেওয়া হয় 10 থেকে 20 তাহলে এর মধ্যমান আমরা জানি 15 আসছে। তো 15টা কি করে পাচ্ছি? দেখো 15টা এইভাবে পাওয়া যায়, ঊর্ধ্বমান বা ঊর্ধ্বসীমা আর যে নিম্নসীমা এই দুটো সংখ্যাকে আমরা যদি যোগ করি আর তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? 15 পাবো। 15 পাচ্ছি। অর্থাৎ আমরা বলতেই পারি যে মধ্যমান তার ফর্মুলা হচ্ছে মধ্যমান ইকুয়ালস টু ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2, অর্থাৎ ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার গড় হচ্ছে মধ্যমান। এবার এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাবো ঊর্ধ্বসীমা, এখানে নিচে 1 আছে তো 1-এর সাথে এই সংখ্যা দুটোকে গুণ করব, অর্থাৎ ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা ইকুয়ালস টু 2 × মধ্যমান। এবার আমাকে যদি বলা হয় নিম্নসীমা কত হবে, তাহলে নিম্নসীমা ইকুয়ালস টু হবে 2 × মধ্যমান মাইনাস ঊর্ধ্বসীমাটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ঊর্ধ্বসীমা। তাহলে এই প্রশ্নে মধ্যমান দেওয়া আছে m, তাহলে এখানে বসিয়ে দিলাম m, আর ঊর্ধ্বসীমা দেওয়া আছে u,
তাহলে নিম্ন সীমা কত হলো 2m মাইনাস ইউ, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সি, 2m মাইনাস ইউ। পরের প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু দ্বিগুণ করা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল 12√3 বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির প্রত্যেকটি বাহু, দেখো একটা সমবাহু ত্রিভুজকে যদি আমরা তার প্রত্যেকটা বাহুকে যদি দ্বিগুণ করি, তাহলে যে ত্রিভুজটা পাবো সেটাও সমবাহু ত্রিভুজ হবে, কারণ সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহুকে দ্বিগুণ করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা বাহু যদি দ্বিগুণ হয়, তাহলে যে পরিমাণটা হবে সেই পরিমাণটা কিন্তু প্রত্যেকটা বাহুরই হবে। যেমন ধরে নেওয়া যে একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 5, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য 5। এখন এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুকে যদি আমি দ্বিগুণ করে দিই, তাহলে এটা 10 হবে, এই বাহুটা 10 হবে, এই বাহুটা 10 হবে। অর্থাৎ যে ত্রিভুজটা পাচ্ছি এই ত্রিভুজেরও 3টে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই ত্রিভুজটাও সমবাহু ত্রিভুজ হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে যে ত্রিভুজটা পাওয়া যাবে সেটাও সমবাহু ত্রিভুজ হবে। এখন এই যে দুটো সমবাহু ত্রিভুজ আমরা পাচ্ছি, তার মধ্যে এই ত্রিভুজটা ক্ষেত্রফল বেশি হবে, কারণ এটার বাহু দৈর্ঘ্য বেশি। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কম হবে, কার থেকে? এর সাপেক্ষে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কম হবে। এখন এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যে পার্থক্য, সেটাই হচ্ছে 12√3 বর্গ মিটার। তো আমরা কি করব, আমরা দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, বার করার পর দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে বিয়োগ করে আমরা লিখব এটা 12√3 সমান, এবং ওখান থেকে আমরা সমাধান করে কিন্তু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করে নেব। তাহলে সবার প্রথমে আমি ধরে নেব যে মূল যে ত্রিভুজটা, মূল যে সমবাহু ত্রিভুজটা আছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ প্রতিটা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। এবার এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করে দিই, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমি দ্বিগুণ করে দিই, তাহলে যে ত্রিভুজটা আমরা পাচ্ছি তার প্রত্যেকটা বাহু যেহেতু দ্বিগুণ হয়ে গেছে, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? 2a, 2a আর 2a হবে। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2a, তাহলে এটার হোল স্কোয়ার। এখন এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 12√3 বর্গমিটারের সমান পাবো। তাহলে আমরা লিখতেই পারি অতএব √3/4 ইন্টু 2a এর হোল স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কোয়ার ইকুয়ালস টু 12√3। এখন দেখো এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণে বাদিকে যে দুটো রাশি আছে তার প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে উপরে √3 আছে, আর ডান দিকে যে রাশিটা দেখতে পাচ্ছি তার মধ্যেও উপরে দেখাচ্ছে √3 আছে, নিচে তো 1 আছে, তো উপরে √3 আছে। তাহলে যেহেতু সবার উপরে প্রত্যেকটা রাশির উপরে √3 আছে, তাহলে √3 আমি এবার লিখবো না, ক্যান্সেল হয়ে গেল প্রত্যেকটা থেকে। তাহলে এখানে কত হলো? 4a স্কোয়ার। 2 এর হোল স্কোয়ারের অর্থ হলো 2a ইন্টু 2a, অর্থাৎ 4a স্কোয়ার। তাহলে এখানে হয়ে গেল 4a স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 12। নেক্সট স্টেপে আমরা এখানে লসাগু করবো, লসাগু হচ্ছে 4, তাহলে এখানে হয়ে যাচ্ছে 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়ালস টু 12। এরপরে 4টে স্কোয়ার থেকে একটা স্কোয়ার যদি বাদ দিই, তাহলে কত হবে? 3টে স্কোয়ার ইকুয়ালস টু 4-এর সাথে 12 গুণ করবো, অর্থাৎ 4 ইন্টু 12 এইভাবে রেখে দেবো। 3-এর সাথে এখানে 12 ক্যান্সেল হয়ে গেল, 3 4 12। তাহলে আমরা কি পেলাম? a স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 4, 4 ইন্টু 4 এর অর্থ হচ্ছে 4 স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু যদি 4 স্কোয়ার হয়, তাহলে এর অর্থ হলো a ইকুয়ালস টু 4। তাহলে আমরা কি পেলাম? সমবাহু ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 মিটার, কারণ ক্ষেত্রফলের এককে দেওয়া আছে বর্গমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্যের একক হবে মিটার। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর ডি, 4 মিটার। পরের প্রশ্ন, তিনজন ব্যক্তির ঠিক দুটি ক্যালেন্ডার মাসে, তিনজন ব্যক্তির ঠিক দুটি ক্যালেন্ডার মাসে জন্মদিন হওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে প্রশ্নটা সম্ভাবনা থেকে দিয়েছে। এখন সম্ভাবনার প্রশ্ন সমাধান করতে গেলে তোমাদের প্রশ্নটাকে খুব ভালো করে পড়ে বুঝতে হবে কি চাইছে, এবং যখন তোমরা বুঝতে পারবে তখনই কিন্তু এই প্রশ্নের সমাধান করতে পারবে। আর একটা জিনিস সবসময় জেনে রাখবে, সম্ভাবনার উত্তর কিন্তু একের বেশি হতে পারে না,
বা 0 থেকে কম হতে পারে না। 0 থেকে কম হতে পারে না এর অর্থ হচ্ছে ঋণাত্মক হতে পারে না, নেগেটিভ হতে পারে না। আর কখন 1-এর থেকে বেশি হতে পারে না, যেমন 1.2 বা 5/4। 5/4 এর মান কিন্তু 1-এর থেকে বেশি হয়। তো এই রকম মান কখনো হতে পারে না। ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। তো এখন 3 জন ব্যক্তি আছে, ধরে নেওয়া যাক P1, পার্সন 1 অর্থাৎ একজন লোক, দ্বিতীয় লোক P2 আর তৃতীয় লোক হচ্ছে P3। তো এই 3 জন লোক আছে। এই 3 জন লোকের বা 3 জন ব্যক্তির দুটো ক্যালেন্ডার মাসে জন্মদিন হওয়ার সম্ভাবনা। দুটো ক্যালেন্ডার মাসের অর্থ হলো মানে এক একজন যে কোনো দুটো মাসে জন্মগ্রহণ করতে পারে। একজন যে কোনো দুটো মাসে জন্মগ্রহণ করতে পারে। অর্থাৎ P1 মানে প্রথম জন যদি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে, তাহলে এর আরও একটা সম্ভাবনা হতে পারে সে হয়তো ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে। কিন্তু একই সাথে তো দুটো মাসে জন্মগ্রহণ করতে পারে না। কিন্তু আমাদের বার করতে হবে প্রত্যেকজন দুটো মাসে যে জন্মাবে এটা ধরে নিয়ে 3 জন ব্যক্তির ঠিক দুটো মাসে জন্মাবার সম্ভাবনা আমাদের বার করতে হবে। দুটো ক্যালেন্ডার মাসে জন্মাবার সম্ভাবনা বার করতে হবে, যেখানে P1 যে মাসে জন্মগ্রহণ করবে, P2 বা P3 কিন্তু সেই মাসে জন্মগ্রহণ করতে পারবে না। এর কারণ প্রশ্নে বলা হচ্ছে ঠিক দুটি মাসে। ঠিক দুটি মাসের অর্থ হচ্ছে P1 যে মাসে জন্মাবে, যে দুটো মাসে জন্মগ্রহণ করতে পারে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, বা ফেব্রুয়ারি অথবা মার্চ, বা জানুয়ারি অথবা মার্চ, এইরকম যে কোনো দুটো মাসে যে জন্মগ্রহণ যদি করে ফেলে, তাহলে কিন্তু P2 সেই মাসে জন্মগ্রহণ করবে না, বা P3 সেই মাসে জন্মগ্রহণ করবে না। এইটা হচ্ছে তোমাদের প্রশ্নের মানে যেটা চাইছে সে প্রশ্নটার মানে তাই। এখন আমরা কি করে বার করব? দেখো এখানে আমাদের সবার প্রথমে বার করতে হবে যে P1, P2, P3 তিনজনা এদের কি কি সম্ভাব্যতা আছে, কি কি সম্ভাব্যতা আছে। অর্থাৎ আমরা জানি একটা বছরে 12টা মাস হয়। তো 12টা মাসের মধ্যে যে কোনো একটা মাসে কিন্তু P1 জন্মগ্রহণ করতে পারে। অর্থাৎ P1 এর ক্ষেত্রে, অর্থাৎ প্রথম জনের ক্ষেত্রে 12 মাসের মধ্যে যে কোনো একটি মাসে কিন্তু P1 জন্মগ্রহণ করতে পারে। অর্থাৎ P1 আমরা বলবো 12 প্রকারে জন্মগ্রহণ করতে পারে। 12 প্রকারে, অর্থাৎ জানুয়ারিতে জন্মগ্রহণ করতে পারে, অথবা ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করতে পারে, অথবা মার্চ। এইভাবে 12টা মাসের মধ্যে যে কোনো একটি মাসে জন্মগ্রহণ করতে পারে। P2 12 মাসের মধ্যে যে কোনো একটি মাসে জন্মগ্রহণ করতে পারে, অর্থাৎ 12 প্রকারে জন্মগ্রহণ করতে পারে। P3 অর্থাৎ তৃতীয় জন, সে হচ্ছে 12 প্রকারে জন্মগ্রহণ করতে পারে। এবং যেহেতু এই ঘটনাগুলো পরপর ঘটছে, অর্থাৎ 3 জন ব্যক্তির জন্মগ্রহণ হচ্ছে পরপর, তো সুতরাং সেক্ষেত্রে আমরা এখানে কি করব? গুণ করব। অর্থাৎ এইভাবে 3 জন 12⁻³ এত প্রকারে জন্মগ্রহণ করতে পারে। এখন এইটা হচ্ছে আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা। এটাকে আমরা বলে থাকি মোট নমুনা বিন্দুর সংখ্যা। তোমরা যারা সম্ভাবনার সম্পর্কে কোনো আইডিয়া নেই, তোমাদের যাদের সম্ভাবনার সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে। যদি সম্ভাবনার উপর তোমরা কোনো ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তাহলে সম্ভাবনার উপর ডিটেল ভিডিও তোমাদের বানাবো, এবং সেটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে সম্ভাবনার অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 12⁻³। এইবার দেখো আমরা একটা জিনিস বুঝে নেব, কম্বিনেশনটা কি। এবার এইখানে এই প্রশ্নটার উত্তর জানতে গেলে আমাদের কিন্তু কম্বিনেশন পার্টটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। এটা আমি তোমাদের ছোট্ট করে একটু বলে দিই। কম্বিনেশন বাংলা আমরা বলে থাকি সমবায়। এই কম্বিনেশন আর একটা অর্থ হচ্ছে সিলেকশন বা চয়েস। দেখো তোমাকে যদি বলা হয় যে তোমাকে একটা টিম বানাতে হবে, যে টিমে 3টে প্লেয়ার থাকবে, এবং তোমাকে 3টে মেম্বার দেওয়া হচ্ছে, 3 জন প্লেয়ার দেওয়া হচ্ছে, যেখানে তুমি টিম বানাবে, এবং তোমাদের কি করতে হবে? 2 জন করে প্লেয়ার নিয়ে টিম বানাতে হবে। ধরে নাও তোমাকে একটি টিম বানাতে বলা হচ্ছে, এবং সেই টিমে 2 জন প্লেয়ার থাকবে। তোমার সেই টিমে ধরে নেওয়া যাক তোমাকে 3 জন প্লেয়ার দেওয়া হয়েছে বা খেলোয়াড় দেওয়া হয়েছে। যে 3 জন খেলোয়াড়কে নিয়ে তোমরা কি করবে? একটা টিম বানাবে, এবং সেই টিমে কিন্তু 2 জন প্লেয়ার থাকবে। তাহলে তোমার কি হবে? তোমার টিম থাকবে
টিম, সেই টিমে মেম্বার কতজন থাকবে? মেম্বার থাকবে দুজন, মেম্বার থাকবে দুজন। এবং সেই টিমটা বানানোর জন্য তোমাকে আমি কি করছি, তিনজন প্লেয়ার দিচ্ছি। সচিন, রাহুল দ্রাবিড়, আর ধরে নাও ধোনি। এই তিনজন প্লেয়ার দিয়েছি। এই তিনজন প্লেয়ারের মধ্যে থেকে তোমাকে দুজন করে বাছাই করে টিম বানাতে হবে। এবার তাহলে তুমি কটা আলাদা টিম বানাবে? তাহলে তখন তোমাকে কি করতে হবে, তুমি একটা টিম বলবে সচিন থাকবে আর রাহুল থাকবে, এটা একটা টিম। আর একটা টিম হবে রাহুল থাকবে, ধোনি থাকবে। আর একটা টিম হবে সচিন থাকবে আর ধোনি থাকবে। তুমি কিন্তু এই তিনটেই আলাদা টিম বানাতে পারো। এই তিন প্রকারে তুমি টিমটা তৈরি করতে পারো, আর অন্য কোনো রকমভাবে তৈরি করতে পারো না। এই ধরনের যে আমরা পদ্ধতিতে আমরা টিমটা যে তৈরি করলাম, এই যে পদ্ধতিতে করলাম সেটাই হলো কিন্তু আমাদের কম্বিনেশন বা সিলেকশন। আমি এখানে সিলেক্ট করলাম বা চয়েস করলাম। আমি কি করলাম, আমার চয়েসে ফার্স্ট টিম, এটা ধরো টিম এ, এটা টিম বি আর টিম সি। তো টিম এতে আমি সচিনকে রাখলাম আর রাহুলকে রাখলাম। টিম বিতে আমি রাহুলকে রাখলাম, ধোনিকে রাখলাম। টিম সিতে আমি সচিনকে রাখলাম আর ধোনিকে রাখলাম। এইভাবে আমি তিনটে আলাদা টিম তৈরি করতে পারি। তো এখানে আমি সিলেক্ট করলাম, এ টিম তৈরি করার জন্য আমরা কি করলাম, সচিনকে সিলেক্ট করলাম আর রাহুলকে সিলেক্ট করলাম বা চয়েস করলাম। বি টিম তৈরি করার জন্য আমি রাহুল আর ধোনিকে সিলেক্ট করলাম। আর সি টিম তৈরি করার জন্য আমি সচিন আর ধোনিকে সিলেক্ট করলাম। এইভাবে তিন প্রকারে আমি টিমটা তৈরি করতে পারি। তো দেখো, এই ব্যাপারটাকে আমরা কম্বিনেশন এইভাবে লিখবো, আমার কাছে মোট মেম্বার কতজন ছিল, তিনজন। তারপর সি দেবো, এটাকে কম্বিনেশন বোঝাচ্ছে। আর তার মধ্যে এই টিমটা তৈরি করছি কটা প্লেয়ারকে নিয়ে, দুটো প্লেয়ারকে নিয়ে। তাহলে তখন আমি লিখবো 3C2। এই 3C2 এর অর্থ হলো 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এটার অর্থ কি, এই ফ্যাক্টোরিয়ালের অর্থ কি? এই ফ্যাক্টোরিয়ালের অর্থ হলো, যদি তোমাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল কত হবে, এটার অর্থ হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। অর্থাৎ যত সংখ্যার ফ্যাক্টোরিয়াল বার করতে হবে সেই সংখ্যা থেকে শুরু করে 1 অবধি আমাকে গুণ করে করে যেতে হবে। ঠিক আছে, তাহলে এইবার যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে ওই সংখ্যার মান, অত সংখ্যার ফ্যাক্টোরিয়ালের মান। একইভাবে 3 ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ 6 ইন্টু 1 6। তো এখানে 3C2 এর অর্থ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে আমরা কিন্তু 3 পাবো, তার কারণ আমরা এই পদ্ধতিতে দেখলাম আমার কাছে কটা টিম তৈরি হলো, 3খানা টিম তৈরি হলো। তাহলে 3খানা টিম, অর্থাৎ এইখানে আমরা 3C2 থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে 3 পাবো। অর্থাৎ আমরা এইভাবে তো দেখা যাচ্ছে যে তিনটে প্লেয়ার থেকে দুটো প্লেয়ারকে নিয়ে টিম বানাচ্ছি। ফলে এই ক্ষেত্রে আমরা দেখে দেখে বলতে পারছি হ্যাঁ 3টে টিম তৈরি হবে। কিন্তু যদি ধরে নেওয়া যাক তোমাকে 20টা প্লেয়ার দেওয়া হলো আর সেখান থেকে বলা হলো যে 3টে প্লেয়ারকে নিয়ে তোমাকে টিম তৈরি করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে দেখে 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 বেছে বেছে আমরা কিন্তু টিম তৈরি করতে পারবো না এইভাবে। সেটা একটা ক্যালকুলেশনের ব্যাপার হয়ে যাবে, অনেকক্ষণ সময় লাগবে। তো এই কারণে আমরা কম্বিনেশনে খুব সহজে কটা টিম তৈরি হবে সেটা কিন্তু বার করে দিতে পারবো এই সূত্রে ফেলে। তাহলে এখানে কত হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1। আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 ইন্টু 1। আর এখানে 3 মাইনাস 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 1। তাহলে এখানে 2 আর 2 কেটে গেল, তাহলে কত হলো 3। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 3C2 অর্থাৎ 3, অর্থাৎ 3খানা টিম আমি তৈরি করতে পারবো। এইবার এই প্রশ্নে আমাদের এই কম্বিনেশনের ব্যাপারটা লাগবে কিভাবে, দেখো। এক তো প্রথমে আমরা বুঝে নিলাম এখানে প্রত্যেকটি ব্যক্তির 12 প্রকারে প্রত্যেকটি ব্যক্তি জন্মগ্রহণ করতে পারে, অর্থাৎ 3জন ব্যক্তির মোট হচ্ছে 12×3 এত প্রকারে জন্মগ্রহণ করতে পারে। এরপরে দেখো, প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে যেহেতু বলা হচ্ছে 2টো মাসে জন্মগ্রহণ করবে, 2টো মাসে জন্মগ্রহণ করবে, তাহলে সেক্ষেত্রে 12টা মাসের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিকে 2টো করে মাস বাছাই করতে হবে। অর্থাৎ সেটা কত প্রকারে হবে, 12C2 প্রকারে। সেটা যে কোনো 2টো মাস হতে পারে, হয়তো প্রথম ব্যক্তি জানুয়ারি মাস সিলেক্ট করলো আর মার্চ মাস, অথবা প্রথম ব্যক্তি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস এই 2টো মাসের মধ্যে জন্মগ্রহণ করছে, অথবা ফেব্রুয়ারি
ডিসেম্বর মাস, এইভাবে। তো এটা তো অনেক প্রকারে হতে পারে, তাই না? অনেক প্রকারে হতে পারে। তাহলে সেটা কত? 12c2, এত প্রকারে। এবার 12c2 অর্থ হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 10, এইভাবে লাস্টে 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কিন্তু অনেক পাবো, মানটা অনেকটাই পাবো। তো আমরা এটাকে এইভাবেই রাখছি 12c2, এটা আমরা পরে ক্যালকুলেশন করবো। তাহলে এত প্রকারে কিন্তু প্রত্যেকটি ব্যক্তি দেখা যাচ্ছে 12টা মাসের মধ্যে দুটো করে মাসে জন্মগ্রহণ করতে পারে, অর্থাৎ তারা 12c2 এত প্রকারে জন্মগ্রহণ করতে পারে। এইবার এখানে একটা মজার ব্যাপার আছে। এখানে হচ্ছে এরকম যে দেখো P1, P2, P3। এবার P1 এর কাছে দুটো মাস সিলেক্ট করতে পারার অপশন আছে। P1 কিন্তু যে কোনো একটি মাস নেবে এবং অথবা আরেকটি মাস নেবে। একইভাবে P2 এর কাছে দুটো মাস আছে, দুটো মাসের মধ্যে যে কোনো মাসে জন্মগ্রহণ করতে পারে। একইভাবে P3 এর কাছে দুটো মাস তার কাছে নেওয়ার সুযোগ আছে, অর্থাৎ P3 যে কোনো দুটো মাসে জন্মগ্রহণ করতে পারে। অর্থাৎ P1 এর কাছে দুটো মাস, P2 এর কাছে দুটো মাস আর P3 এর কাছে দুটো মাস আছে। অর্থাৎ তারা কি হচ্ছে 2 to the 3 এত প্রকারে দুটো মাসে জন্মগ্রহণ করতে পারে, দুটো মাসে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু এইখানে বলা হচ্ছে ঠিক দুটো ক্যালেন্ডার মাসে জন্মগ্রহণ করতে হবে। তাহলে দেখো P1 যদি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে থাকে এবং অথবা ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করে থাকে, হতে পারে P2 বা P3 জানুয়ারি মাসে জন্মগ্রহণ করছে। অর্থাৎ P1 যে মাসে জন্মগ্রহণ করেছে, P2 বা P3 তারাও কিন্তু সেই মাসে জন্মগ্রহণ করতে পারে। এই কারণে আমরা কি করব, যাতে সেই জিনিসটা রিপিট না হয়, মানে P1 যে মাসে জন্মগ্রহণ করছে সেই মাসে যদি P2 বা P3 জন্মগ্রহণ করে যদি না জন্মগ্রহণ করে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটা হবে 2 to the 3 মাইনাস 2। এই 2টা বিয়োগ করার অর্থ হলো যাতে তিনজনের মধ্যে কোনো একজন আর একজনের জন্ম মাসে যেন জন্মগ্রহণ না করে। তাহলে আমাদের কি হলো, তাহলে তারা 12c2 এত প্রকারে 12 মাসের মধ্যে যে কোনো দুটো মাসে জন্মগ্রহণ করবে এবং সেটা কত হবে 12c2 ইন্টু 2 to the 3 মাইনাস 2। এটা হলো কোন কোন মাসে তারা জন্মাবে সেটা কত প্রকারে তারা সিলেক্ট করবে বা চয়েস করবে, সেটা হচ্ছে 12c2। এবং কত সংখ্যায় তারা এই যে সংখ্যাটা তিনজন আছে, এখন এই তিনজন ঠিক দুটো মাসে জন্মাবে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে মাসে জন্মগ্রহণ করেছে অন্য কোনো ব্যক্তি যাতে সেই মাসে জন্মগ্রহণ না করে, সেই সংখ্যাটা হবে 12c2। অর্থাৎ প্রথমে দুটো মাস তাদের সিলেক্ট করতে হবে, তারপর 2 to the 3 মাইনাস 2 এই সংখ্যাটা হবে। এবং এই যে পরিমাণটা পেলাম, এই পরিমাণটাকে যখন আমরা মোট নমুনা বিন্দুর সংখ্যা দিয়ে ভাগ করব, তখনই আমরা পেয়ে যাব সম্ভাবনা। অর্থাৎ মোট নমুনা বিন্দুর সংখ্যা ছিল 12 to the 3। তাহলে এটা হচ্ছে আমার কাছে নির্ণেয় সম্ভাবনা, যেখানে 12c2 হলো দুটো মাস কিভাবে তারা সিলেক্ট করবে বা চয়েস করবে, তিনজনের প্রত্যেকের দুটো মাস সিলেক্ট করার বা দুটো মাসে জন্মগ্রহণ করার যে সংখ্যা সেটা হবে 12c2 ইন্টু 2 to the 3 মাইনাস 2। এই 2 এর অর্থ হচ্ছে কোনো একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তি যে মাসে জন্মগ্রহণ করছে সেই মাসে যেন সে জন্মগ্রহণ না করে, অর্থাৎ মাস এখানে রিপিট হবে না, ওই জন্য -2 করে দেওয়া হয়েছে। এবং এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নির্ণয় সম্ভাবনা। তাহলে কত হবে, 12c2 অর্থ হচ্ছে 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ইন্টু এখানে 2 to the 3 অর্থাৎ 8 মাইনাস 2, আর এখানে আছে 12 কিউব মানে 12 ইন্টু 12 ইন্টু 12। আচ্ছা, আমি এখানে ক্যালকুলেশন করি। তাহলে এখানে 12 ফ্যাক্টোরিয়াল, আমরা এখানে এটিকে এইভাবে লিখব 12 ইন্টু 11 ইন্টু 10, আর ভাঙালাম না, 10 ফ্যাক্টোরিয়াল অবধি লিখলাম। এরপর আমরা 10, 9, 8, 7 এইভাবে লিখতে পারতাম, বাট 10 ফ্যাক্টোরিয়াল এইভাবে আমরা লিখে শেষ করলাম। এখানে 8 থেকে 2 মাইনাস করলে আমরা পাবো 6 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, আর 12 থেকে 2 বার দিলে 10, অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 ইন্টু 12 ইন্টু 12। এবার এখানে 10 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, 2 আর এদিকে 6 কেটে গেল, 3 একটা 12 এখানে কেটে গেল,
এখানে 3 দিয়ে 12 4, তাহলে আমরা পেলাম উপরে 11 আর নিচে 4 12 48, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর 11/48। এবং এই মানটা কিন্তু 1-এর থেকে ছোট। আমি যেমনটা বললাম সম্ভাবনার মান কিন্তু 1-এর সমান হতে পারে বা 1-এর থেকে ছোট হবে, বড় কখনো হবে না। তাহলে এই মানটা যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তাহলে এই সম্ভাবনাটার মান হচ্ছে 1-এর থেকে ছোট, সুতরাং এই উত্তরটা সঠিক। তো 11/48 অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর সি, 11/48। পরের অঙ্ক 1 2 3 5 6 7 দিয়ে পুনরাবৃত্তি ছাড়া 4 অঙ্কের সংখ্যা গঠন করা হয়, সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা অঙ্ক দিয়েছে 1 2 3 5 6 7। এবার এখানে কোনো অঙ্ক পুনরাবৃত্ত করা যাবে না, অর্থাৎ রিপিট করা যাবে না, অর্থাৎ পুনরাবৃত্তি বা রিপিট হবে না, এবং আমরা 4 অঙ্কের সংখ্যা গঠন করব। এবার তারপর বলা হচ্ছে যে 4 অঙ্কের সংখ্যাগুলো গঠন হবে তার মধ্যে যে সমস্ত সংখ্যা 5 দিয়ে বিভাজ্য হবে তার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো সবার প্রথমে আমরা দেখব যে 4 অঙ্কের সংখ্যা বলতে কি বোঝায়। দেখো 4 অঙ্কের সংখ্যা যেমন একটা উদাহরণ হবে 5 2 3 1, এরকম কোনো একটা সংখ্যাকে আমরা বলি 4 অঙ্কের সংখ্যা, কারণ এখানে একক, দশক, শতক আর হাজার এই 4টে অঙ্ক এখানে আছে। তো এইরকমই 4 অঙ্কের সংখ্যা সব এরকম হবে, কিন্তু আমরা যে 4 অঙ্কের সংখ্যা গঠন করব তার মধ্যে অঙ্কগুলো কিন্তু এইগুলোই হবে 1 2 3 5 6 7, এই সমস্ত অঙ্কগুলোর মধ্যে থেকেই অঙ্কগুলো থাকবে। অর্থাৎ এখানে এমন কোনো সংখ্যা হবে না যে 4 3 6 0, কারণ এখানে 4 এখানে কিন্তু দেওয়া নেই, 0 6 এখানে কিন্তু দেওয়া নেই। তাহলে এইরকম কোনো সংখ্যা, যেটা এই সংখ্যাটা দেখতে পাচ্ছি 4 অঙ্ক, কিন্তু এই সংখ্যাটা কিন্তু যেহেতু এই অঙ্কগুলো দ্বারা গঠিত হয়নি, তাই এই সংখ্যাটা কিন্তু আমরা নিতে পারবো না। তো আমরা যে সংখ্যাগুলো গঠন করব তার মধ্যে যেন এই অঙ্কগুলোই থাকে, ঠিক আছে, এই অঙ্কগুলোর মধ্যে থেকেই অঙ্কগুলো থাকবে। তো এবার আমরা সবার প্রথমে এই প্রশ্নটা সমাধান করতে গেলে আগে দেখব যে 4 অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা হচ্ছে এরকম কতগুলো সংখ্যা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। তো আমাদের কাছে 4টে অঙ্ক আছে, মানে এখানে টোটাল 6টা অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমাদের 4টে অঙ্ক নিয়ে 4 অঙ্কের সংখ্যা গঠন করতে হবে। দেখো তো এখানে যে 6টা অঙ্ক আছে, 6টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক এখানে বসবে, অর্থাৎ এই ঘরটাতে আমরা 6 প্রকারে এখানে কিন্তু অঙ্ক বসাতে পারি। যেমন 1 বসাতে পারি, 2 বসাতে পারি, অথবা 3 বসাতে পারি, অথবা 5, অথবা 6, অথবা 7। এইভাবে টোটাল আমরা 6 প্রকারে এখানে কিন্তু অঙ্ক আমরা সিলেক্ট করতে পারি বা চয়েস করতে পারি। আচ্ছা, পরের অঙ্কটা, পরের যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর। তো এবার শতকের যে অঙ্ক আমি এখানে বসাবো সেটা কিন্তু 5 প্রকারে আমি বসাতে পারি। কেন 5 প্রকার? কেন দেখো যদি আমি এখানে 1 বসিয়ে দিই, তাহলে তো এখানে আর 1 বসবে না, কারণ এখানে বলেছে পুনরাবৃত্ত করা যাবে না, অর্থাৎ কোনো অঙ্ক রিপিট করা যাবে না। আমি যদি এখানে একবার বসিয়ে দিই, 1 বসিয়ে দিই, তাহলে আরো কোনো জায়গায় কিন্তু 1 বসবে না। এটা কি বলা হচ্ছে পুনরাবৃত্তি ছাড়া, অর্থাৎ পুনরাবৃত্তি করা যাবে না। তাহলে কি হলো, আমি এখানে যে কোনো একটা অঙ্ক তো এখানে বসিয়ে দেবই, সেটা 6 প্রকারে বসাতে পারি, বাট যে কোনো একটা অঙ্ক বসিয়ে দিলাম, তাহলে এখানে কিন্তু সেই অঙ্কটা বসবে না। তাহলে এখানে 6টা অঙ্কের মধ্যে তাহলে আর বাকি থাকলো 5টা অঙ্ক, তাহলে এটা 5 প্রকারে বসাতে পারি। দশকের অঙ্ক আমি তাহলে 4 প্রকারে বসাতে পারি। একইভাবে এককের অঙ্ক আমি 3 প্রকারে বসাতে পারি। তাহলে আমার মোট কটা সংখ্যা হবে, তাহলে আমরা গুণ করব। তাহলে মোট সংখ্যা হচ্ছে আমার যে সংখ্যাগুলো কি হবে 4 অঙ্ক দ্বারা গঠিত হবে, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা হবে। তাহলে 5 6 30, 30 আর 12 গুণ করি, 3 12 36, অর্থাৎ 360। অর্থাৎ এখানে আমরা পাবো 360টা এমন সংখ্যা পাবো যেটা হচ্ছে 1 2 3 5 6 অথবা 7 দ্বারা গঠিত হবে, এবং সেটা 4 অঙ্ক দ্বারা গঠিত হবে, 4 অঙ্কের সংখ্যা হবে। এইবার এই যে 360টা সংখ্যা পেলাম, এই 360টা সংখ্যা কিন্তু প্রত্যেকটা সংখ্যা কিন্তু 5 দ্বারা বিভাজ্য না। এখানে কিন্তু 5 দ্বারা বিভাজ্য না, এখানে হতে পারে যে সংখ্যাগুলো আসছে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে, বা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হতে পারে, 7 দ্বারা বিভাজ্য হতে পারে, বিভিন্ন রকমের সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 5 দ্বারা বিভাজ্য কিন্তু সব সংখ্যা হবে না। এবার আমাদের যেটা সম্ভাবনা বার করতে হবে, এই যে 360টা সংখ্যা আছে, এই 360টা সংখ্যার মধ্যে থেকে দেখতে হবে কটা সংখ্যা এমন আছে যেটা 5 দ্বারা বিভাজ্য। তো সেই সংখ্যার সংখ্যা বার করতে হবে, মানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে সেই সংখ্যাটা বার করতে হবে। সেটা যা বেরোবে
সেটাকে 360 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব এখানে 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এবার দেখো, যদি 5 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে অবশ্যই শেষ অঙ্কটা 5 হতে হবে। আমরা জানি সেই সমস্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য যে সমস্ত সংখ্যার শেষে অর্থাৎ এককের অঙ্কটা 0 হয় অথবা 5 হয়। যেমন ধরে নাও 20, এটা 5 দ্বারা বিভাজ্য, শেষ অঙ্কটা কত? 0। অথবা ধরে নাও 35, শেষ অঙ্কটা অর্থাৎ এখানে এককের অঙ্কটা কত? 5, এবং এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, ভাগ করলে 7 হয়, এখানে 5 দ্বারা বিভাজ্য, ভাগ করলে 4 হয়। অর্থাৎ এককের অঙ্ক 0 অথবা 5 হলে তবেই সেই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়। এবার এক্ষেত্রে যেহেতু অঙ্ক 0 দেওয়া নেই, তাহলে একমাত্র আমরা দেখতে পাচ্ছি 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে গেলে এখানে কিন্তু 5 থাকতে হবে। আর এই সব জায়গাতে বাকি যে 3টে জায়গা আছে, এই 3টে জায়গাতে যে কোনো অঙ্ক হতে হবে, যে কোনো অঙ্ক থাকলেই হলো। তাহলে এইখানে আমরা সংখ্যা, মানে আমি যে সংখ্যাটা গঠন করব তার এখানে আমরা যে হাজারের যে অঙ্কটা লিখবো সেটা কত প্রকারে আমি এখানে নির্বাচন করতে পারবো? 5 তো অলরেডি আমরা এখানে নিয়ে নিয়েছি, তাহলে 6টা অঙ্ক আছে আমার কাছে, 1 2 3 5 6 7, মোট 6টা আছে। তার মধ্যে 5টা আমরা কিন্তু আগে থেকে বাছাই করে নিয়েছি, এককের ঘরে বসিয়ে দিয়েছি। তাহলে বাকি থাকলো 3টে, 4টে, 5টা, অর্থাৎ এখানে আমি 5 প্রকারে এখানে বসাতে পারি অঙ্ক। তাহলে এখানে আমি অলরেডি 2টো হয়ে গেছে, এখানে একটা অঙ্ক বসিয়ে দিয়েছি, এখানে একটা অঙ্ক বসিয়ে দিয়েছি, তাহলে এখানে 4 প্রকারে আমরা বসাবো, আর এখানে 3 প্রকারে বসাবো। আর এখানে অলরেডি বসে গেছে, এটা 1 প্রকারেই বসছে, ঠিক আছে? 5 বসেছে মানে এটা 1 প্রকারে আমি বসাতে পারছি। তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা পাবো যেগুলো 5 দ্বারা বিভাজ্য হবে এবং 4 অঙ্ক সংখ্যা হবে? তাহলে 4 5 20, 20 3 60, অর্থাৎ 60টা এমন সংখ্যা পাবো যে সংখ্যা 4 অঙ্ক দ্বারা গঠিত হবে এবং 5 দ্বারা বিভাজ্য হবে। এবার তাহলে আমাদের সম্ভাবনা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের সংখ্যার সম্ভাবনা ইকুয়ালস টু 60/360, 0 0 ক্যান্সেল, 6 আর 6 এখানে 36 ক্যান্সেল, 1/6, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর 1/6, অর্থাৎ বি অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, অ্যান্টন 5 বারের মধ্যে 2 বার সত্য কথা বলে। 5 বারের মধ্যে 2 বার সত্য কথা বলে, অর্থাৎ 5টা কথা বললে তার মধ্যে 2টো কথা সত্যি কথা হবে আর 3টে কথা মিথ্যে কথা হবে। সে একটি পাশার দান দিয়ে বলল 4 পড়েছে। পাশার দানে কি থাকে? 1 থেকে 6 অবধি দান থাকে, 1 2 3 4 5 6, এভাবে 6টা দান থাকে। তো এটির প্রকৃতপক্ষে 4 পড়ার সম্ভাবনা আমাদের বার করতে হবে। তো সে কি করলো? অ্যান্টন কি বলছে? পাশার দান ফেললো, ফেলার পরে বলছে 4 পড়েছে। এখন সেখানে 4 পড়তেও পারে, নাও পড়তে পারে, কারণ সত্যি কথা সে বলতেও পারে, নাও বলতে পারে। 5টা কথার মধ্যে কিন্তু 2টো কথা সত্যি। এখন 2টো কথা যে সত্যি সেটা কিন্তু প্রথম 2টো কথা সত্যি হবে, বা শেষ 2টো কথা সত্যি হবে, বা মাঝখানে কোনো 2টো কথা সত্যি হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। 5টা কথার মধ্যে যে কোনো 2টো কথা সত্যি হবে, সেটা প্রথম কথা সত্যি হতে পারে, তৃতীয় কথা সত্যি হতে পারে, এরকম। তো কখন সত্যি কথা বলছে সেটা জানা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ 5টা কথার মধ্যে 2টো কথা সত্যি হবে। এখন পাশার দান ফেললো, 4 পড়েছে, সে বলল। এবার বলছে আমাদের এখানে চাওয়া হচ্ছে প্রকৃতপক্ষে 4 পড়ার সম্ভাবনা কত। তো দেখো, আমরা এখানে কি করব, আমরা একটা ঘটনা ধরে নেব, যে ঘটনাটা হচ্ছে কি, যে এখানে যেটা চাওয়া হচ্ছে 4 পড়ার ঘটনা। তো আমরা এখানে ধরে নেব ই হচ্ছে 4 পড়ার ঘটনা, 4 পড়ার ঘটনা। এখন পাশাতে 1 থেকে 6 অবধি থাকে, দান থাকে। প্রত্যেকটি দানের যে সম্ভাবনা সেটা হবে 1/6, প্রত্যেকটি দানের সম্ভাবনা হবে 1/6। যেমন একটি কয়েনে কি থাকে? একটি কয়েনে থাকে হেড আর টেল, এই দুটোই তো থাকে। অর্থাৎ যখন আমরা কয়েন টস করব তাহলে আমার হেড পড়ার কিন্তু চান্স বা সম্ভাবনা কিন্তু 50%। আমি বলতেই পারবো না হেডই পড়বে, আমার হেড পড়ার চান্স বা সম্ভাবনা হচ্ছে 50%। আবার টেল পড়ার সম্ভাবনা কত? 50%। 50%-এর অর্থ কি? 50/100, অর্থাৎ অর্ধেক, হাফ। কারণ একটা কয়েনে 2টো দিক থাকে, হেড আর টেল। তার মধ্যে হেড পড়ার সম্ভাবনা, অর্থাৎ হেড তো একটা, তাহলে 1 বাই, আর হেড আর টেল মোট কত হচ্ছে? 2, তাই হচ্ছে 1/2। টেল কটা? একটা, তাহলে 1 বাই মোট কটা হচ্ছে? হেড আর টেল মিলে 2টো, অর্থাৎ হেড পড়ার সম্ভাবনা হাফ, টেল পড়ার সম্ভাবনা হাফ। একইভাবে পাশাতে 1 থেকে 6 অবধি থাকে, তাহলে 1 থেকে 6 অবধি যদি দান থাকে তাহলে প্রত্যেকটি দানের সম্ভাবনা হবে 1/6। আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা বুঝলাম 4 পড়ার সম্ভাবনা কত, 1/6। আর 4 না পড়ার সম্ভাবনা কত, তাহলে 4 না পড়ার অর্থ হচ্ছে 1 পড়তে পারে, অথবা 2 পড়তে পারে, অথবা 3 পড়তে পারে, অথবা 5 পড়তে পারে, অথবা 6 পড়তে পারে। তাহলে যদি 4 পড়ার সম্ভাবনা যদি 1/6 হয়, তাহলে 4 না পড়ার সম্ভাবনা, 4 পড়ার সম্ভাবনাকে আমরা বলছি ই। তাহলে ই যদি পিই, এটার মানে হলো ই ঘটনার সম্ভাবনা, পিই লেখার অর্থ হচ্ছে ই ঘটনার সম্ভাবনা, অর্থাৎ 4 পড়ার সম্ভাবনা 1/6। তাহলে 4 না পড়ার সম্ভাবনা আমরা বলবো পি ড্যাশ ই, এটা হচ্ছে 4 না পড়ার সম্ভাবনা। 4 না পড়ার অর্থ হচ্ছে 1 পড়তে পারে, অথবা 2 পড়তে পারে, অথবা 3 পড়তে পারে, অথবা 5 পড়তে পারে, অথবা 6 পড়তে পারে। তাহলে দেখো 1 যদি পড়ে তাহলে তার সম্ভাবনা 1/6, 2 যদি পড়ে 1/6, 3 যদি পড়ে 1/6, 5 যদি পড়ে 1/6, আর 6 যদি পড়ে 1/6। তাহলে এখানে 1 অথবা 2 অথবা 3 অথবা 5 অথবা 6, তাহলে তার সম্ভাবনা আমরা যখন অথবা আসবে তখন আমরা যোগ করব, অর্থাৎ কত হচ্ছে, লসগু হচ্ছে 6। তাহলে এখানে হলো 1 2 3 4 5, অর্থাৎ 4 না পড়ার সম্ভাবনা হবে 5/6। তাহলে 5/6। এইবার আমরা এটিকে একটি ছবির মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। তাহলে অ্যান্টন কি করছে, অ্যান্টন হচ্ছে পাশা খেলছে। তাহলে পাশা খেলার ফলে তার কি হচ্ছে, দেখছে সে পাশাতে 4 পড়তেও পারে, আবার 4 নাও পড়তে পারে। আমরা ইটাকে ধরলাম 4 পড়ার ঘটনা, আর ই ড্যাশটাকে ধরলাম 4 না পড়ার ঘটনা। আমরা এইখানে ই না দিয়ে, ড্যাশ না দিয়ে, এইখানে ড্যাশ দিই, ঠিক আছে, পি ই ড্যাশ। এখানে কি বোঝাচ্ছে, যে 4 না পড়ার ঘটনা। তো এখানে আমরা কি ধরলাম, 4 পড়ার ঘটনা আর 4 না পড়ার ঘটনা। তাহলে 4 পড়ার যে সম্ভাবনা সেটা আমরা এখানে লিখব 1/6, আর 4 না পড়ার ঘটনার সম্ভাবনা কত হবে, 5/6। এবার অ্যান্টন কি করছে, দান তো ফেললো, পাশার দান ফেললো, ফেলার পরে যদি 4 পড়ে, তাহলে 4 পড়ে, যে 4 যদি পড়ে তাহলে সে তো হতেই পারে যে সে সত্য কথা বলছে অথবা মিথ্যে কথা বলছে। মানে 4 পড়েছে কিন্তু বললো 4 পড়েছে, তাহলে সত্যি হলো। আর 4 পড়েছে কিন্তু সে মিথ্যে কথা বললো, তাহলে ফলস হলো। আবার এটাও হতে পারে 4 পড়েনি আর সেটা সত্যি কথা বলছে, তাহলে 4 পড়েনি সত্যি কথা বলছে, তার মানে 4 পড়েনি। আর 4 পড়েনি কিন্তু সে মিথ্যে কথা বলছে, 4 পড়েনি মানে 1 পড়েনি, 1 পড়েছে, অথবা 2 পড়েছে, 3 পড়েছে, বা 5 পড়েছে, বা 6 পড়েছে, 4 পড়েনি। তো 4 পড়েনি কিন্তু সে মিথ্যে কথা বলছে, তার মানে কি, তার মানে 4 পড়েছে। এখন সত্যি আর মিথ্যে দেখো, যেহেতু বলেছে 5টা কথার মধ্যে 2টো কথা সত্যি কথা বলে, তাহলে সত্যি কথার যে সম্ভাবনা সেটা কত হবে, 2/5 হবে। 2টো সত্যি কথা বলছে 5টা কথার মধ্যে, তাহলে সত্যি কথার সম্ভাবনা 2/5, আর সত্যি না কথা অর্থাৎ মিথ্যে কথার সম্ভাবনা হবে 3/5, কারণ মিথ্যে কথা তাহলে 3বার বলছে 5টা কথার মধ্যে, তাহলে 3/5। তাহলে সত্যি কথার সম্ভাবনা কত, 2/5, আর মিথ্যে কথার সম্ভাবনা কত, 3/5। একইভাবে সত্যি কথার সম্ভাবনা 2/5, মিথ্যে কথার সম্ভাবনা 3/5। এবার দেখো আমরা এখানে যে সম্ভাবনাটা বার করব, বলা হচ্ছে প্রকৃতপক্ষে 4 পড়ার সম্ভাবনা। প্রকৃতপক্ষে 4 পড়া, দেখো 4 তো পড়েছে এখানে, আর সেটা সত্যি কথা বলছে, তাহলে এই যে সম্ভাবনাটা এখানেই আমি বার করব, এই যে নির্ণেয় সম্ভাবনা, এখানে আমরা এইভাবে বার করব, নির্ণেয় সম্ভাবনা হবে প্রকৃতপক্ষে 4, অর্থাৎ 4 পড়েছে এবং সেখানে সত্যি কথা বলেছে। তাহলে আমি এখানে এইভাবে লিখবো 1/6 ইন্টু 2/5, 2/5। এইবার কি হয়েছে, এটাকে ভাগ করব আমরা, মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 1/6 ইন্টু 2/5, অর্থাৎ 4 পড়েছে। এবং আরও একটা জায়গায় দেখলাম 4 পড়েনি কিন্তু সে মিথ্যে কথা বলেছে, তার মানে 4 পড়েছে। এটাকেও কিন্তু আমরা সম্ভাবনার ক্ষেত্রে গণনা করব। 4 পড়েনি কিন্তু সে মিথ্যে কথা বলেছে, তার মানে কি, তার মানে 4 পড়েছে। আমরা ধরছি এখানে 4 পড়েছে, 4 পড়েনি, মিথ্যে কথা বলছে, অর্থাৎ 4 পড়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মানে তার কথা অনুযায়ী 4 পড়েছে, এখানে 4 পড়েনি কিন্তু সে বলছে মিথ্যে কথা। মিথ্যে কথা যখন বলে তার মানে সেটা কি বলবে, যখন মিথ্যে কথা বেরিয়ে আসবে তখন সেই কথাটা কি হবে, যে 4 পড়েছে। তাহলে এখানে আমরা লিখব 5/6, অর্থাৎ 4 পড়েনি, এবং তারপরে সে মিথ্যে কথা বলছে, অর্থাৎ 3/5। এইভাবে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে 4 পড়ার সম্ভাবনা। তাহলে এখানে প্রকৃতপক্ষে 4 পড়ার সম্ভাবনার ঘটনাটা এইটা, আর এইটা হচ্ছে 4 পড়ার ঘটনা।
চার পড়ার ঘটনা, ঠিক আছে। তাহলে এই দুটোকে ভাগ করলে আমরা পেয়ে যাবো প্রকৃতপক্ষে চার পড়ার ঘটনা। তাহলে এখানে কত হলো, 2 1 2 আর 5 6 30, এখানে 5 আর 6 গুণ করবো, আচ্ছা 30 ডিভাইডেড বাই এখানে 2 1 2 বাই 30 প্লাস এখানে 3 5 15 বাই 30। এবার আমরা উপরে দেখতে পাচ্ছি যা আছে তাই রাখবো, 2/30, আর নিচে হচ্ছে কিন্তু লসাগু 30 হচ্ছে, লসাগু 30। তাহলে এখানে কত হচ্ছে 2 প্লাস 15, অর্থাৎ 2/30 আর 17/30, 30 30 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত বেরোলো, 2/17, অর্থাৎ প্রকৃতপক্ষে 4 পড়ার সম্ভাবনা 2/17, অর্থাৎ এই প্রশ্ন সঠিক উত্তর সি। পরের প্রশ্ন, এলোমেলোভাবে বাছাই করলে একটি লিপ ইয়ারে 53টি রবিবার থাকার সম্ভাবনা আমাদের বার করতে বলেছে। দেখো, এলোমেলোভাবে বাছাই করলে একটি লিপ ইয়ার, লিপ ইয়ার মানে অধিবর্ষ, অধিবর্ষতে কটা দিন থাকে, অধিবর্ষতে 366টি দিন থাকে। এখন 366 দিন মানে কত সপ্তাহ আর কত দিন সেটা আমরা বার করব। তাহলে আমরা জানি এক সপ্তাহ 7 দিনে হয়, তাই 366কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে যে ভাগফলটা পাবো সেটা হচ্ছে সপ্তাহের সংখ্যা, আর যে ভাগশেষটা পাবো সেটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে 366কে আমরা ভাগ করি 7 দিয়ে, তাহলে 7 5 7 35, 1 6 7 2 14 2, অর্থাৎ আমরা পেলাম 366 দিন সমান সমান 52 সপ্তাহ প্লাস 2 দিন, 2 দিন। এইবার এই 53টা আমাদের রবিবার থাকতে হবে, বলছে 53টা রবিবার থাকার সম্ভাবনা লিপ ইয়ারে বা অধিবর্ষতে 53টা রবিবার। তাহলে আমরা জানি যে কোনো লিপ ইয়ারে 52টা তো সপ্তাহ আছেই, যে কোনো লিপ ইয়ারে 52 সপ্তাহ আছে, কিন্তু ওটা কি বলা হচ্ছে 53টা 52 সপ্তাহ আছে, তাহলে 52 সপ্তাহে কি হবে, 52টা রবিবার থাকবে, প্রত্যেক সপ্তাহে একটা করে রবিবার থাকবে, ঠিক আছে। তাহলে যদি 366 দিন হয় তাহলে 366 দিনে 52টা সপ্তাহ থাকবে, অর্থাৎ 52টা রবিবার থাকবে। আর বাকি যে দুটো দিন আছে সেই দুটো দিনের মধ্যে কোনো একটা দিন রবিবার থাকলে, রবিবার হলে তবেই তো মোট 53টা রবিবার হবে, কারণ 52 সপ্তাহে 52টা রবিবার, প্রতি সপ্তাহে একটি করে রবিবার হয়, আর একটা রবিবার হলেই আমার 53টা রবিবার হবে। তাহলে আর একটা রবিবার আমাদের এই দুদিনের মধ্যে থেকে দেখতে হবে কটা দিন এরকম রবিবার হতে পারে। তাহলে দেখো, আমরা এই যে দুটো দিন দেখতে পাচ্ছি, এই দুটো দিন কিরকম কিরকম হতে পারে, এই দুটো দিন হতে পারে রবিবার, রবিবার সোমবার, পরপর দুটো দিন না, আমরা এখানে 366 দিন মানে ক্যালেন্ডারের ব্যাপার হচ্ছে, তাহলে দিন মানে পরপর আমাকে দেখতে হবে। তাহলে 52 সপ্তাহ পর প্রথম দিন হতে পারে রবিবার, 52 সপ্তাহ পর যে প্রথম দিনটা পড়বে সে দিনটা হয় রবিবার হতে পারে, আর তার পরের দিনটা কি হবে, সোমবার। অথবা হতে পারে প্রথম দিনটা সোমবার, পরের দিনটা মঙ্গলবার, হতে পারে প্রথম দিনটা মঙ্গলবার, পরের দিনটা বুধবার, হতে পারে প্রথম দিনটা বুধবার, পরের দিনটা বৃহস্পতিবার, হতে পারে প্রথম দিনটা বৃহস্পতিবার, পরের দিনটা শুক্রবার, হতে পারে প্রথম দিনটা শুক্রবার, পরের দিনটা শনিবার, আর হতে পারে প্রথম দিনটা শনিবার, পরের দিনটা রবিবার, অর্থাৎ শেষ দিনটা রবিবার। এইটা এখানে দেখো কত প্রকারে হতে পারে, কত প্রকার, মোট 7 প্রকার হতে পারে, এবং 7 প্রকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো দিন রবিবার। তাহলে এখানে যে দুটো দিন আছে সেই দুটো দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো দিন রবিবার আছে, এবং মোট 7 প্রকার, অর্থাৎ 7টা, এই যে 7 রকমভাবে আমরা দেখতে পাচ্ছি 7 রকমভাবে দুটো দিনকে আমরা বাছাই করতে পারি। তাহলে 2/7, অর্থাৎ এখানে আর একটা দিন, দুদিনের মধ্যে আর একটা দিন রবিবার হবে তার সম্ভাবনা 2/7, অর্থাৎ 52টা রবিবার তো অলরেডি আছেই, আর তার মধ্যে আর একটা রবিবার যুক্ত হবে, তার সম্ভাবনা কত, 2/7, অর্থাৎ 53টা রবিবার থাকার সম্ভাবনা হবে 2/7, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর ডি, 2/7। পরের প্রশ্ন, 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3 এই সংখ্যাটিতে কতগুলি অঙ্ক আছে।
দেখো কোনো একটা সংখ্যাতে কতগুলো অঙ্ক আছে তার জন্য একটি সূত্র আছে। তাহলে সেটা হচ্ছে এরকম, অঙ্কের সংখ্যা যেমন ধরে নেওয়া যাক 2 3 5 1। এখানে আমরা কটা অঙ্ক দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ এককের, দশকের, শতকের, হাজারে চারটে অঙ্ক। তাহলে এইভাবে 2 3 5 1 এই সংখ্যাতে চারটে অঙ্ক আছে। তো এখানে অঙ্কের সংখ্যা জিজ্ঞাসা করা হচ্ছে। তো 5 টু দেওয়ার 5 টু দেওয়ার 3 এই সংখ্যাটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু অনেক বড় হবে। 5 এর পাওয়ার 5 তার পাওয়ার 3, অর্থাৎ 5 এর পাওয়ার 3 মানে হচ্ছে কত? 125। এবার 5 এর পাওয়ার 125 মানে 5 সংখ্যাটাকে 125 বার গুণ করব। তাহলে ধারণা করো এটা তো অনেক বড় সংখ্যা হবে, এটা গুণ করা সম্ভব না। সুতরাং আমরা ক্যালকুলেশন না করেই অঙ্কের মাধ্যমে আমরা বলে দিতে পারবো যে এই সংখ্যাটার মধ্যে কটা অঙ্ক আছে। তাহলে তার হচ্ছে নিয়ম, অঙ্কের সংখ্যা ইকুয়ালস টু 1 প্লাস লগ, এবং এই লগের বেস কিন্তু 10 হবে বা নিধান 10 হবে। আমরা 10 নাও লিখতে পারি। লগ 10 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3, মানে এখানে যে প্রদত্ত সংখ্যা দেওয়া হয়েছে। তো সুতরাং আমি এখানে সূত্রটা তোমাদের লিখে দিচ্ছি, এটা না লিখে আমি এখানে লিখে দিচ্ছি প্রদত্ত সংখ্যা। এখানে অন্য কিছু সংখ্যাও কিন্তু দিতে পারে, এটা পাল্টে দিতে পারে। তো আমাদের এই সংখ্যাটার, এই যে কোনো একটা সংখ্যার অঙ্ক যদি বার করতে হয় তাহলে এই সূত্রটা আমাদের অবলম্বন করতে হবে। এই সূত্রটা তোমরা মনে রাখবে, অঙ্কের সংখ্যা ইকুয়ালস টু 1 প্লাস লগ বেস 10, তারপর তার লগের আর্গুমেন্ট কত? প্রদত্ত সংখ্যা। তো এখানে প্রদত্ত সংখ্যা কত দিয়েছে? এখানে প্রদত্ত সংখ্যা দিয়েছে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3। তাহলে এখানে আমরা বার করব 1 প্লাস লগ 10 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3। আরও একটা ব্যাপার তোমাকে বলে রাখি, এখানে যে লগের যে মানটা বেরোবে সেই লগের মানের দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাকে নিতে হবে। যেমন ধরে নেওয়া যাক এই সংখ্যাটার মান বেরোচ্ছে 52.38, তাহলে এখানে কিন্তু আমাকে 52 নিতে হবে। এই 52-র সাথে এখানে 1 যোগ করে যা হবে অর্থাৎ 53 হবে, তাহলে সেটাই হবে অঙ্কের সংখ্যা। তো এখানে কিন্তু আমরা কোনো আসন্ন মান নেব না যে 52.38 মানে 52 নেব, আর 52.89 যদি হয় তাহলে 8, এটা হচ্ছে 5-এর থেকে বেশি, তাহলে 53 নেবো, এরকম কোনো ব্যাপার নেই। এখানে কোনো আসন্ন মান নেব না আমরা, দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই আমরা গ্রহণ করব। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখি কত হচ্ছে 1 প্লাস, এবার দেখো লগের এই যে লগটা আমরা দেখতে পাচ্ছি, এই লগের আর্গুমেন্ট হচ্ছে এই পুরো সংখ্যাটা। এবার এখানে দেখতে পাচ্ছি 5-এর পাওয়ার হচ্ছে 5 টু দি 3, এই 5 টু দি 3 এই পাওয়ারটা কিন্তু আগে চলে আসবে। এটা একটা লগের একটা সূত্র, সেটা হচ্ছে এরকম, লগ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু আমরা লিখবো এম লগ এ, অর্থাৎ এর পাওয়ার যদি এম হয় তাহলে এমটা আগে চলে আসবে। তাহলে এখানে 5-এর পাওয়ার 5 টু দি 3, তাহলে 5 টু দি 3 আগে চলে আসলো, তাহলে এখানে হয়ে গেল লগ 5। এবার আমরা লিখবো 1 প্লাস 5 টু দি 3 মানে 5 ইন্টু 5 ইন্টু 5 অর্থাৎ কত? 125 125 ইন্টু লগ 5। এবার লগ 5 এর মান এখানে দিয়ে দিয়েছে 0.6989, 0.6989। এবার আমরা গুণ করবো, গুণটা আমি এখানে ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ক্যালকুলেটার ইউজ করবে না। তো আমি এখানে গুণটা দেখিয়ে দিই, 125 ইন্টু 0.6989, তাহলে আমরা পাচ্ছি 87.3625, 87.3625। কিন্তু আমরা নেব কত? দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে 87, তাহলে এখানে আমরা পেলাম 1 প্লাস 87 অর্থাৎ 88। তাহলে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 3 এই সংখ্যাটির অঙ্ক সংখ্যা 88টা। তাহলে এখানে এই প্রশ্নের সঠিক উত্তর 88 অর্থাৎ ডি। পরের প্রশ্ন, এক্স এর মান নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সমীকরণ দেওয়া আছে যেটা লগের সমীকরণ। এখান থেকে আমাদের এক্স এর মান, এখানে দেখতে পাচ্ছি এক্স আছে, এক্স এর মান বার করতে হবে। তাহলে আমরা সমীকরণটাকে লিখবো 49 টু দি পাওয়ার লগ বেস 7 11 প্লাস লগ বেস 2 2 এর পাওয়ার 2 ইকুয়ালস টু 25 প্লাস লগ বেস 10 এক্স। এবার আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করব সেটা হচ্ছে এরকম, ধরে নেওয়া যাক কোনো একটা সংখ্যা আছে এ, আর তার পাওয়ার লগের কোনো সংখ্যা লগ বি,
এবং এই লগের বেস যদি এ হয়, এখানে এর পাওয়ার লগ আর সেই লগের বেস যদি এ হয়, তাহলে এই রাশিমালাটার মান হবে বি, বি এর সমান হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 49। আমরা এখানে কি করব, সবার প্রথমে 49কে লিখবো 7 এর স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে 7 স্কোয়ার, তারপর আছে লগ বেস 7 11 প্লাস, এখানে একটু এর আগের অঙ্কটাতে আমরা দেখলাম, এখানে কি দেখলাম যে এই পাওয়ারটা যেটা আছে এই পাওয়ারটা কিন্তু আগে চলে আসে। তাহলে আমরা এখানে পাওয়ারটাকে আগে নিয়ে চলে আসবো, 2 স্কোয়ার। এখানে যে ফর্মুলাটা আমরা বলছি, লগ এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এম লগ এ। তাহলে এখানে 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার 2, এই সংখ্যাটাকে আগে নিয়ে আসলাম। তাহলে থাকছে কত, লগ 2 বেস 2 ইকুয়ালস টু 25 প্লাস লগ এক্স বেস 10। নেক্সট স্টেপে আমরা কি করব, এই যে 2টা আছে এই 2টাকে কিন্তু 11 এর পাওয়ার করে দেবো, মানে এই সূত্রটাকে উল্টো দিক থেকে প্রয়োগ করব। অর্থাৎ এম থাকলে সেই এমটাকে আমরা লগের যে আর্গুমেন্টটা আছে সেই আর্গুমেন্টের পাওয়ার বা ঘাত করব। তাহলে এখানে যে 2টা আছে সেই 2টা 11 এর পাওয়ার হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, 7 লগ বেস 7 11 এর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4। এবার লগ 2 বেস 2, এটার মান হবে 1, তার কারণ লগ এ বেস বি, এটার সূত্র হচ্ছে লগ এ বাই লগ বি। এখন যদি আমরা লিখি লগ 2 বেস 2, তাহলে এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে লিখব লগ 2 বাই লগ 2, ক্যান্সেল হয়ে কত আসবে, 1। তাহলে লগ 2 বেস 2 ইকুয়ালস টু কত হবে, 1 ইকুয়ালস টু 25 প্লাস লগ এক্স বেস 10। নেক্সট স্টেপে আমরা এইখানে এই সূত্রতে আমরা যদি ফেলে দিই তাহলে কি হবে, এখানে 7 আছে এখানে 7 আছে, তাহলে 11 এর স্কোয়ার অর্থাৎ 121 হবে প্লাস 4 আর 25টা পাশে নিয়ে চলে আসলাম, 25 ইকুয়ালস টু লগ বেস 10 এক্স। নেক্সট স্টেপে আমরা লিখবো 121 আর 4 যোগ করলে 125, 125 থেকে 25 মাইনাস করলে 100, অর্থাৎ লগ বেস 10 এক্স ইকুয়ালস টু 100। নেক্সট স্টেপে আমরা লিখবো 10 এর পাওয়ার 100 ইকুয়ালস টু এক্স। কেন, দেখো এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করছি সেটা হচ্ছে এরকম, লগ যদি লগ এ বেস বি ইকুয়ালস টু সি হয়, তাহলে আমরা লিখতে পারি বি এর পাওয়ার সি ইকুয়ালস টু এ। অর্থাৎ এই লগের যে বেস আছে বা নিধান আছে সেই নিধানের পাওয়ার এই সংখ্যাটা হবে সি হবে, আর এখানে এই সংখ্যাটার পাওয়ার করে যা আসবে এখানে লগের যে আর্গুমেন্ট তার সমান আসবে, অর্থাৎ বি এর পাওয়ার সি ইকুয়ালস টু হবে এ। এখানেও তাই 10 এর পাওয়ার 100 ইকুয়ালস টু হবে এক্স। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর এক্স এর মান কত, 10 এর পাওয়ার 100, 10 টু দি পাওয়ার 100, অর্থাৎ এক্স এর মান হবে 10 টু দি পাওয়ার 100, অর্থাৎ এই অপশনটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, 250 মিটার দৌড় প্রতিযোগিতায় 250 মিটারের দৌড় প্রতিযোগিতায় রাম ও রামার দ্রুতির অনুপাত, রাম আর রামার দ্রুতির অনুপাত 3:2। রাম যদি 70 মিটার আগে দৌড় শুরু করে তাহলে রাম জিতবে কত মিটারে। দেখো এখানে 3:2 এর অর্থ হচ্ছে রাম যদি 3 মিটার প্রতি সেকেন্ডে এগিয়ে যায় তাহলে সেখানে রামা 2 মিটার প্রতি সেকেন্ডে এগিয়ে যাবে। অর্থাৎ এখানে রাম কিন্তু দ্রুত গতিতে যাচ্ছে আর রামা মন্থর গতিতে যাচ্ছে। এখন দৌড় প্রতিযোগিতাটা হচ্ছে 250 মিটারের, 70 মিটার কি হচ্ছে, রাম আগে এগিয়ে গেছে, তারপর কি হচ্ছে বলছে 70 মিটার আগে দৌড় শুরু করে মানে রাম যদি 70 মিটার আগে দৌড় শুরু করে তাহলে রাম জিতবে। তাহলে রাম কি করছে, 70 মিটার আগে দৌড় শুরু করে দিয়েছে, তারপর তো এখানে রামা দৌড় শুরু করেছে, তাহলে রামকে প্রতিযোগিতাটা শেষ করতে গেলে কত মিটার যেতে হবে, সে কিন্তু অলরেডি 70 মিটার চলে গেছে, তাহলে আর তার বাকি পথ কত থাকলো, তাহলে রামকে জিততে হলে দৌড়াতে হবে 250 মাইনাস 70, অর্থাৎ 180 মিটার পথ। এতটা পথ রামকে দৌড়াতে হবে এবং রাম যখন 180 মিটার পথ দৌড়ে প্রতিযোগিতাটা শেষ করবে
কিন্তু রামাকে 250 মিটার পথ দৌড়াতে হবে, কারণ রাম কিন্তু অলরেডি 70 মিটার পথ অতিক্রম করে গেছে, তারপর কিন্তু রামা দৌড় শুরু করেছে। এবার রামা যখন দৌড় শুরু করেছে 250 মিটার দৌড় প্রতিযোগিতা শেষ করার জন্য, যখন থেকে শুরু করেছে তখন থেকে রাম, যদি আমি ধরে নিচ্ছি দৌড়াচ্ছে, তাহলে রাম 180 মিটার পথ দৌড়ালেই তার প্রতিযোগিতাটা শেষ হয়ে যাবে। এইবার যেহেতু এখানে দ্রুতি বলে দিয়েছে, তাহলে আমরা বলতেই পারি রাম 3 মিটার পথ গেলে রাম, আমরা ধরে নিচ্ছি সময়টা একক, একক সময়, হ্যাঁ, রাম 1 সেকেন্ডে, রাম প্রতি সেকেন্ডে, বা ধরে নিতে পারি যে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 3 মিটার পথ গেলে রামা 1 সেকেন্ডে 2 মিটার পথ যাবে। তাহলে এবার রাম 1 মিটার পথ গেলে রামা যাবে 1 সেকেন্ডে 2/3 এত মিটার পথ। এবার রাম যদি 180 মিটার পথ যায় 1 সেকেন্ডে, তাহলে রামা যাবে 2/3 ইন্টু 180 মিটার পথ, অর্থাৎ এখানে 3 6 18 60, অর্থাৎ 120 মিটার। এবার দেখো এটার অর্থ কি, রাম যখন 180 মিটার পথ যাচ্ছে তখন রামা 120 মিটার পথ যাচ্ছে। এবার আমরা যদি ছবিটা দেখি, ভাবি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, অর্থাৎ এটা প্রতিযোগিতাটা শেষ হচ্ছে আর প্রতিযোগিতাটা শুরু হচ্ছে। মাঝখানে কি হচ্ছে, সি বিন্দু, এখান থেকে এতটা দূরত্ব 70 মিটার। অর্থাৎ রাম এই জায়গায় যখন আছে, রাম যখন এখানে আছে, তখন কিন্তু তখন প্রতিযোগিতাটা শুরু করেছে, তখন প্রতিযোগিতাটা শুরু করেছে। এইবার রাম যখন 180 মিটার পথ গেল, 180 মিটার পথ গেল, তখন যে সময় 180 মিটার পথ রাম গেল, সেই সময় রামা গেল 120 মিটার পথ, সেই সময় রামা গেল 120 মিটার পথ। অর্থাৎ এই বিন্দুতে চলে আসলো, ডি বিন্দুতে, এখান থেকে এ থেকে ডি বিন্দু 120 মিটার পথ। তাহলে রাম কতটা পথে জিতবে রামার থেকে, তাহলে এতটা পথে জিতবে, এতটা পথে জিতবে। তাহলে এই পথটা কত হবে, তাহলে মোট পথটা কত, মোট পথটা হচ্ছে 250 মিটার পথ, তার মধ্যে 120 মিটার পথ রামা এগিয়ে এসছে, তাহলে কতটা পথ বাকি থাকলো, 250 মাইনাস 120, অর্থাৎ 130 মিটার পথ, 130 মিটার পথ এখান থেকে এতটা, এই পথটা রাম এগিয়ে গেছে রামার থেকে, অর্থাৎ রাম জিতে গেছে 130 মিটার পথে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি, এ, অর্থাৎ 130 মিটার। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো। আর যারা এই চ্যানেলে প্রথম এসছো এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকনটি আছে সেটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে দিও। তাতে কী হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।